সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং বসুন্ধরা মেডিকেল সিটি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবরি ইয়াসমিন। আজ আবার নির্ধারিত বিষয় প্রতিশ্রুতির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছে, পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত। আছেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক, স্বাগত আপনাকে এই আয়োজনে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসে। আমার শিরোনামগুলো যেটি পড়ছিলাম সেখানে নতুন করে ষড়যন্ত্রের কথা বলেছেন জনাব তারেক রহমান। তিনি বলেছেন যে আসলে ফল ঘোষণা পর্যন্ত কর্মীরা যেন কেন্দ্রে থাকেন, সেই আহ্বান তিনি জানিয়েছেন। বলেছেন শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে থাকতে হবে। বলেছেন যে অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কারা আসলে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে? কেননা এখন আমরা বড় দুটি দল বলতে জামাত এবং বিএনপিকেই তো সামনে দেখি, এবং সরকারও সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন যাতে নির্বিঘ্ন হয়। জি, আপনাকে ধন্যবাদ। কারা বাধা দিবে এটা তো আমরা চিনি, আপনিও চেনেন, সবাই চিনে। যারা গণতন্ত্রকে বিনাশ করেছিল, ধ্বংস করেছিল, নির্বাচনের নামে 3টা নির্বাচনকে তারা তামাশায় রূপান্তরিত করেছিল, যারা বাংলাদেশকে যে কারণে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সেটাকে বিলুপ্ত করেছিল, গায়ের জোরে ভোট হয়ে গেছে বলে দাবি করে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল। আমি শেখ হাসিনার কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছি এবং বৈধ অবৈধ অস্ত্রধারীদের কথা বলছি, যারা খুব কাছে আমাদের আছে। বাংলাদেশে যেমন ছড়ায় ছিটায় আছে, ঠিক তেমনি পার্শ্ববর্তী একটি দেশ আছে আমাদের চারিধারে, তারা ওই দেশে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই বিচারে একটা বিচার, আরও অসংখ্য মামলা আছে, তার ফাঁসি হয়েছে। কিন্তু প্রশাসনে তাদের লোক যেভাবে আছে সেটা কিন্তু সব দল বারবার বলার পরেও সরকার তাদের খুব একটা পরিবর্তন করতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের উপস্থিতি খুব, মানে 17-18 বছর যাদেরকে ব্যবহার করে এই গণহত্যা করছে, এই দেখছে না, এটা কমিশনার আজকে যে হয়েছে, যার ফাঁসি হয়েছে। তো এই ধরনের অসংখ্য কমিশনার এবং কর্মকর্তা এখনো পর্যন্ত এই প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে। অন্যদের কথা নাই বললাম। তো স্বাভাবিক কারণেই এরা গণতন্ত্র প্রিয় যারা রাজনীতি করে তাদের পক্ষে থাকবে এটা ভাবার কোনো কারণ নাই। কারণ যদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন হয়, ফিরে আসে, তাহলে এদের অনেকেরই বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন দেখা দেবে। তো স্বাভাবিক কারণে এরা তো নির্বাচনকে সহজ করবে, এটি যদি সরকার মাথায় রাখে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো মাথায় রাখে, তাহলে অসতর্কতা বিপর্যয় বা বিপদও ডেকে আনতে পারে। এটা আমার কাছে মনে হয়। জি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পারস্পরিক দোষারোপেরও একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। একেবারে নির্বাচনের প্রচারণা যেদিন থেকে শুরু হলো তখন আমরা দেখেছি জামাত এবং বিএনপির একদম নেতৃস্থানীয় যারা, তারা পরস্পরকে দোষারোপ করছে। সেটিরও তো আসলে সুযোগ কেউ না কেউ নিতে পারে। আমি একটু জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ আপনার কাছে একটু আসতে চাই। আপনারা বলেছেন যে একটি দল নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করতে পেশি শক্তি দেখাচ্ছে। কুষ্টিয়া জামাতের আমির এমন মন্তব্য করেছেন। এই পেশি শক্তি আসলে দেখাচ্ছে কারা? আমার পরের শিরোনামে যেটি বলছিলাম যে ইসিতে আজকে জামাত এবং এনসিপি অভিযোগ করেছে বিএনপির লোকজন হামলা করেছে, আরিফুল ইসলাম আদিব তার উপর, এনসিপির প্রার্থী যিনি, তার উপর, তার প্রেক্ষিতে তারা অভিযোগ করেছে। আসলে কি ধরনের পরিস্থিতি মাঠ পর্যায়ে বিরাজ করছে? ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে এটিএন নিউজের আমাদের দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমে আমি বুঝি একটু সংশোধন করে দেই যে আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি না এবং আমি রাজনীতিবিদ না। আমি মূলত শিক্ষা নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি যেহেতু সমাজেরই অংশ, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে, জি। সুতরাং জামাতের প্রসঙ্গে যে বিষয়টা আপনি বলেছেন, এটা দলীয় আমির তিনি বলেছেন, সরাসরি আমি তার বক্তব্যের ব্যাখ্যা দেব না, তবে আমার দৃষ্টিভঙ্গি অবশ্যই আমি বিশ্লেষণ করব।
তো আমি প্রথমে আমি একটু দুদু ভাইয়ের এই কথাটার সাথে আমি একমত পোষণ করি যে বিগত 16 বছরের যে রাজনৈতিক ব্যবস্থা, এটাকে ফ্যাসিবাদী শাসন বলি, স্বৈরতান্ত্রিক শাসন বলি, একটা গোষ্ঠী, একটা মাফিয়াতন্ত্র বলি, এটা কিন্তু একটা ব্যবস্থা, এটা ভুলে গেলে চলবে না। এটা একটা ব্যবস্থা এবং ব্যবস্থাটার প্রধান চরিত্র বা তার একটা অংশ অপসৃত হয়েছে, কিন্তু ব্যবস্থাটা কিন্তু রয়ে গেছে। এবং এই ব্যবস্থার ধারক বাহক একটা রাষ্ট্র ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করেন, এই টোটাল ব্যবস্থাটা মোটামুটিভাবে বলা যায় এটা অক্ষুণ্ণ রয়ে গেছে। এটা কিন্তু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। আমি ওনার এই কথার সাথে পরিপূর্ণ একমত যে অবশ্যই তারা চাইবে না যে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন বা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের যে স্টেজে আমরা আছি এটা। সুতরাং এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এই সঙ্গে আমি বলি যে এটা খুবই প্রণিধানযোগ্য একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রতিশ্রুতি এবং প্রতিহিংসা, আপনি যেটা বলেছেন পারস্পরিক দোষারোপের যে প্রসঙ্গটি তুলেছেন, এটি আমাদের, এটা গোটা বিশ্বের, আপনার যদি আমেরিকার রাজনীতির চরিত্র দেখেন, এই দোষারোপের রাজনীতি এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তবে এটা দেখতে হবে যেটা মূল রাজনৈতিক পরিবেশটাকে যেন এটা ক্ষুণ্ণ না করে। বিশেষ করে একটা নতুন পরিবেশ আমরা দেখছি, জামাত এবং বিএনপি এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুটি দল বিগত 30 বছর একসঙ্গেই কিন্তু আন্দোলন করেছে এবং অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই যে একটা গণবিপ্লব, একটা জুলাই বিপ্লব বা এটা গণ অভ্যুত্থান, এটার ফলে বাংলাদেশের কিন্তু একটা ব্যাপক রূপান্তর ঘটেছে, পরিবর্তন হচ্ছে। এই 30 বছরের বন্ধু এখন প্রধান প্রতিদ্বন্দ্বিতে অবতীর্ণ হয়েছে। এটা একটা নতুন সিচুয়েশন, এটা একটা অভিনব একটা অবস্থা। সুতরাং আমার মনে হয় দুটো দলের পরস্পরের প্রতি যে মানে এই যে নতুন একটা ওরিয়েন্টেশন হচ্ছে, এটার একটা অভিঘাত আছে। এটা আমি মাঝে মাঝে এটা এনজয় করি যে দুটো দলের মধ্যে এখন প্রধান যেহেতু দুটো দল প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে আমরা মানে যেটা আশা করব যে আগে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, এই দুটো দলের যে প্রতিবাদ বা প্রতিহিংসা যে পর্যায়ে গিয়েছিল, এটা ফিরে না আসুক। কারণ এটা কিন্তু অপসৃত করেই মানুষ কিন্তু মুক্তির একটা নিঃশ্বাস ফেলেছে 5ই আগস্ট তারিখে। সুতরাং এক্ষেত্রে আমি আরেকটি কথা বলে শেষ করব। আমি ওই শ্রেণী, আমার মনে হয় দুদু ভাই এটা অস্বীকার করবেন না, বাংলাদেশের কিন্তু জাতীয়তাবাদের নামে একটা নতুন রাজনৈতিক দর্শন বিএনপির প্রতিষ্ঠাতা তিনি নিয়ে আসছেন, স্বাধীনতা উত্তর, এবং এটা হচ্ছে সমন্বয়ের রাজনীতি। এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া, যিনি অতি সম্প্রতি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, দুজনই দলের চেয়ে কিন্তু পুরো দেশের প্রতিনিধিত্ব করেছেন, দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন। তাদের কাছে কিন্তু দলের চেয়ে কিন্তু দেশ বড় হয়ে উঠেছে। এবং একই সঙ্গে জামাত ইসলামীর ব্যাপারেও আমাদের যে দীর্ঘদিন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে একটা অত্যন্ত আদর্শিক এবং তাদের একটা নতুন একটা ইমেজ এবং নতুন একটা ভাবমূর্তি নিয়ে তারা আবির্ভূত হয়েছে। সুতরাং বিএনপি জামাতের এই প্রতিদ্বন্দ্বিতা যেন আগেকার আওয়ামী লীগ ভার্সেস বিএনপির যে প্রতিহিংসা, এটার এই চরিত্রে যেন না আসে, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আপনার সেটা এই জন্য মূলত করা, কেননা আমরা এই যখন প্রচারণা শুরু হবে তার আগে আমরা দুটি দলকেই বলতে শুনেছিলাম যে তারা আসলে পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসবে, কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখেছি যে পারস্পরিক দোষারোপ দিয়ে আসলে শুরু হয়েছে। মূলত সেজন্য কেউ জামাতকে যেমন বিএনপি বলেছে যে তারা যুদ্ধাপরাধী, তেমনি জামাত আবার বলেছে যে বিএনপি হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা দল। কিন্তু আপনি বলছিলেন যে দীর্ঘ সময় তারা একসাথে ছিল, একসাথে নির্বাচন করেছে, একসাথে আন্দোলন করেছে, সেই সময় কিন্তু এইরকম পরিস্থিতি কোনো কিছু দেখিনি। আমি একটু দুদু ভাই আপনার কাছে একটু আসি। যেমনটি বলছিলাম আমার দ্বিতীয় শিরোনামে, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। দেশের তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাতে চায় না, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেছেন এবং বলেছেন যে একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি ব্যাখ্যা করেছেন। তারপরে একটু এই যে তরুণ প্রজন্মের ব্যাপারটা একটু জানতে চাইব, তরুণ প্রজন্ম আসলে কার দিকে বেশি ঝুঁকছে, আপনার কাছে কি মনে হয়? ডক্টর শফিক সাহেব ভালোভাবে কথা বলে, সুন্দর কথা বলে। এই যে এখন আজকে যেটা বলেছে, সেখানে যদি এটা প্লাস করা যেত যে 71 সালে যে রাজনীতি মানুষকে হত্যা করছে, দর্শন করছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, ওই রাজনীতি বাংলাদেশ ধারণ করবে না।
তাহলে এটা গণতন্ত্রের পক্ষে যেত। এরা তরুণ সমাজ উজ্জীবিত হতো যে ধর্ষণ, খুন, তারপরে অস্ত্রবাজি, এটা একটা প্রধান রাজনৈতিক দল তার বিপক্ষে দাঁড়িয়েছে। জি। তো আমাদের সমস্যাটা হয়েছে কি, আমরা ততটুকু পর্যন্ত বলি যেটা যতটুকু পর্যন্ত অপরাধের বাইরে থাকা যায়, মানে অপরাধগুলো আমরা করছি, জি। কিন্তু সেটি আড়াল করা একটা প্রবণতা কাজ করে। যেমন বাংলাদেশে যদি আমি কোনো দলের নাম উচ্চারণ না করে কথা বলি, যে রক কাটা, মানে একসময় আমি ছাত্র রাজনীতি করতাম, তো এই যে রক কাটা, তো এই রক কাটা বলে যদি আমি আর কিছু না বলি, তাহলে মানুষ জানবে যে রক কাটার জন্য কারা বিশেষজ্ঞ। মানে শুধু গুলি করা না, জবাই করা না, রক কাটা, এটা স্পেশালিস্ট একটা মাত্র সংগঠন আছে। তো এইসব জিনিসগুলো যদি কেউ বলে, সেটা ইতিহাসের কথা, এটা বায়াসনেস থেকে বা মিথ্যে কথা বলছে, এটা ঠিক না। তবে আমার কাছে মনে হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে মানুষের ভোটাধিকারের যে একেবারে শূন্য কোঠায় নিয়ে গেছিল হাসিনা বা আওয়ামী লীগ, সেই জায়গাতে দেশটা ফিরে এসছে। আমাদেরকে এরা যাতে ভোট দিতে পারে, প্রশাসনকে, রাজনীতির দল, শুধু প্রশাসন কিন্তু সব করতে পারবে না, বা আইন শৃঙ্খলা বাহিনীও পারবে না। যদি রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত বা অন্য যেসব দল আছে, ইসলামী মজলিস বা খেলাফত মজলিস, কমিউনিস্ট পার্টি বা বিভিন্ন দল আছে ছোট বড়, তারা যদি উদ্যোগী হয়ে ভোটের অঙ্গনকে শান্তিপূর্ণ রাখতে পারে, পরস্পরে ভোট তো দিবে। তো মানে এই যে এই দুর্গতিটা 3 বছরে, হাসিনা খালি একটা ভালো কাজ করলেও সে এরকম পানো লাগতো না, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকারটা প্রতি সম্মান যদি দেখাতো, জি। ওই জিনিসটুকু উনি একেবারে গ্রাস করছে, যে কারণে তার পরিণতি ভয়াবহ হয়েছে। শুধু পালাই নাই, বাংলাদেশের, আমি বলবো, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, টোটাল রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। আর যে রাজনীতি যে দেশে থাকে না, ধ্বংস হয়ে যায়, আদর্শিক ব্যাপার থাকে না। যেমন বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পদ থাকবে, একটা প্রতিযোগিতাও থাকবে, কিন্তু রাজনীতি যদি কাজ না করে, তো তখন এরা যে প্রতিযোগিতা করবে সেটা আদর্শিক না, সেটা দেশের জন্য কোনো ভালো কিছু বই আনবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে পারস্পরিক প্রতিহিংসা না, পারস্পরিক প্রতিযোগিতা, নির্বাচন, হ্যাঁ এখন নির্বাচনটাকে এই দিকে নিতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় ছোটখাটো কিছু ঘটনা থাকবে, দায়িত্বশীল নেতৃত্বের এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ অতীতে যে পরিস্থিতিটা আসছে, তারা কিন্তু কোনোভাবেই, মানে পতিত স্বৈরাচার, তারা কোনোভাবেই চাবে না একটা ভালো নির্বাচন হোক, এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণ। গণতন্ত্রের প্রথম বিষয় হচ্ছে ভোটের মধ্যে দিয়ে যেই আসুক, মানুষকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং না করতে পারলে তাহলে গণতন্ত্রের কোনো অর্থ থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সামনে একটি ভালো নির্বাচন করার দায়িত্ব সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছাড়লেও হবে না, মিলিটারির উপর ছাড়লেও হবে না। এটি এই দেশের রাজনীতির নেতা কর্মী এবং তরুণ সমাজকে তার হাতে তুলে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আব্দুল আজিজ, আপনার কাছে আবারও আসি। ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারতের সুখ সমৃদ্ধি কামনা করেছে জামাতে ইসলামী, সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, কল্যাণ কামনা করেছেন। অন্যদিকে তারা আবার জনাব জামাতের প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে একটি দল ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়। আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু বর্তমানে যে দলগুলো আছে তারা সবাই মোটামুটি আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দুই ধরনের অবস্থান দেখি। যখন আসলে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আবার তাদেরই একজন নেতা আবার বলছেন যে একটি দল ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়। এটা কি আসলে পরস্পর বিরোধী অবস্থান হয় কিনা? না, ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। না, আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তো খুবই এটা অবজেক্টিভ হতে হবে, তাই না? তো একটা রাজনৈতিক দল, প্রতিনিধিত্বশীল একটা রাজনৈতিক দল, এবং প্রধান দুটো দলই যদি তারা কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য তারা এখন যুদ্ধে অবতীর্ণ। সুতরাং রাষ্ট্রাচার যেটা
বলে কথা, সেখানে অবশ্যই প্রজাতন্ত্র দিবসে, এতে আমি কোনো, এবং এটার সাথে ওটাকে মিলানোটাও ঠিক হবে না। মানে আধিপত্যবাদ, এটা তো আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা যেটা 71 নিয়ে যে কথাটা, 71 নিয়ে তো অনেক একাডেমিক বিশ্লেষণ আছে। তো এই এই স্বাধীনতা তো আমাদের পূর্ণতা দেয়নি, কারণ স্বাধীনতার পরে তো আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াই, সে গণতন্ত্র আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, একদলীয় শাসন এসেছে, মানুষের হত্যাকাণ্ড হয়েছে, দুর্ভিক্ষ এসেছে, মানুষের অধিকার, মৌলিক অধিকার নষ্ট হয়েছে, সংবাদপত্র চলে গিয়েছে। আসলে তো 71 দিয়ে আমাদের স্বাধীনতাটা একটা আমাদের যে জন্য জনযুদ্ধ, যে মুক্তিযুদ্ধটা ছিল, এটা মুক্তিযুদ্ধটা একটা পরবর্তীতে একটা দল এবং আর একটা বৃহৎ শক্তির কাছে আমরা জিম্মি হয়ে যাই। এটা তো ইতিহাসের একেবারে খুব আকারটা, এবং বেহাত বিপ্লব বলে তো এটার গবেষণাও প্রকাশিত হয়েছে, তাই না? আহমদ ছফা এটা লিখেছেন, পরে সলিমুল্লাহ খান উনি বিশ্লেষণ করেছেন, সলিমুল্লাহ খানের একটা বইও আছে এটার বিষয়ে। এমনকি আমরা যে 47 ধরি, প্রত্যেকটা আমাদের এই ইতিহাসের একটা অভিন্ন অংশটা হচ্ছে 47, 71, 90, কোনো গণ অভ্যুত্থানই বা বিপ্লবগুলো আমরা কিন্তু সফল হয়নি। সেক্ষেত্রে 24টা আমাদের জন্য একটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ, এটা একটা রূপান্তর প্রক্রিয়া। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, আমি এই দুটার মধ্যে মনে করি দুটো আলাদা বিষয়। অবশ্যই একটা রাজনৈতিক দল যদি তারা ক্ষমতায় আসে, সকল প্রতিবেশীর সাথে তাদের পররাষ্ট্র নীতিগতভাবে তারা একটা সুসম্পর্ক বজায় রাখবে এবং উইন উইন, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে। সুতরাং প্রজাতন্ত্র, আর একটা বিষয় হচ্ছে যে শুভেচ্ছা জ্ঞাপন তো একটা রাষ্ট্র মানে তার জনগণের প্রতিও একটা দলের দৃষ্টিভঙ্গি, সুতরাং এটা ঠিক আছে। আমি এই প্রসঙ্গে একটু দুদু ভাইয়ের দুটো বিষয় আমি অ্যাড্রেস করতে চাই। প্রথমত, আমি যেটা দেখতে চাই, আমি একজন রাজনীতিকে যেভাবে আমি পর্যবেক্ষণ করি, সেখানে আমি একটা জিনিস দেখতে চাই। উনি যেহেতু সরাসরি একটা রাজনৈতিক দলের খুবই শীর্ষস্থানীয় এবং নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমাদের প্রত্যাশা হচ্ছে, আচ্ছা, জামাত বিএনপির প্রধানত বিরোধটা কি 71 নিয়ে থাকবে বা চাঁদাবাজ নিয়ে থাকবে? এটা কি কোনো একাডেমিক ক্রিটিসিজম হতে পারে না? বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, জামাত রিসেন্টলি পলিসি সামিট হয়েছে। বিএনপি কি জামাতের পলিসি সামিটের উপরে ক্রিটিক্যাল ডিসকাশন করতে পারে না, ক্রিটিসিজম করতে পারে না? জামাত কি 31 দফা সংস্কারের উপরে হতে পারে না? আমরা তো আমেরিকার যে ডিবেট দেখি, প্রেসিডেন্সিয়াল যে ডিবেটগুলো, আমরা কেন? এবং 71, আমি দুদু ভাইকে এখানে একটা জিনিস বলি যে দেখেন, এই যে 71-এর প্রসঙ্গ, ওনার আমিরের হত্যা বা ধর্ষণের যে ঘটনাগুলো, তার সাথে রক কাটার বিষয়গুলো, আমরা তো এগুলো জানি। এবং এই যে 71-এর যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে তার ভিতর থেকে তো তার কি বেরিয়ে আসছে, কেমন বিচার হয়েছে, উনি নিজে তো এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন। উনি নিজে তো এই যুদ্ধ অপরাধের এই তামাশার এই বিচার ব্যবস্থার মাধ্যমে, এমনকি ওনাদের মহান নেত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া বারবার এটা বলেছেন, এটা বিচারের নামে তো রাজনীতিবিদদের এটা তো হত্যা করা হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের রাজনীতিকে ফিরে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আমাদের একটা শুভ সূচনা হতে হবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, যারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু দুদু ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। শেষ বাক্যটা এটা করে দেই, যে সেটি হচ্ছে যে আমরা এখন একটা নতুন ইতিবাচক রাজনীতি আমরা দেখতে চাই এই দলগুলোর কাছে। শুভ সূচনা হবে কি সেটা নিয়ে আসবো নিশ্চয়ই দুদু ভাইয়ের কাছে। দুজন দর্শক আছেন, তাদের প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করবেন। আমি আজকে দুইজন আলোচকের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে কি, আজকের যে আপনার হলো এই যে প্রতিহিংসা রাজনীতি আর প্রতিশ্রুতির রাজনীতি, এই প্রতিশ্রুতির রাজনীতি আর হিংসার প্রতিশ্রুতির রাজনীতি, এটার বলির পাটা কে হচ্ছে? আমরা সাধারণ জনগণ না কোনো দল? আর একটি প্রশ্ন হলো যে এই যে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি শপথ নেওয়ার পরে বলেছিলেন যে আমরা বাংলাদেশের মানুষ একটি পরিবার, আর উনি কি করলো 9 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োগ দিচ্ছে, ভোটের জন্য দিচ্ছে। কেন লাগতেছে এত লোক? এত তো সৈন্য তো, পুলিশ বাহিনীর তো দরকার নাই। প্রত্যেকটা যেহেতু দলের লোক যদি একমত হয়, আবার পুলিশ আর্মি টার্মি কারো দরকার নেই আমাদের। কিন্তু আমাদের দেশটা আমাদের এমন এক রাস্তায় বামে চলে যাচ্ছে। আমরা দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের দেশটাকে আপনারা একটু সহনশীল ভাবে চালালে মানুষ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এই 17 মাসে একটা উন্নয়ন কিছুই হলো না। ধন্যবাদ মুক্তার, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে যাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। হ্যাঁ, আমি দুদুবার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা তো
হয়তোবা ক্ষমতায় যাবেন আপনারাই। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা যে ইশতেহার ঘোষণা এখনো ইশতেহার ঘোষণা করেন নাই, আপনারা কি কৃষি ঋণের সুদ মওকুফ করবেন কিনা, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা যদি আপনারা ক্ষমতায় যান? শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে একটু আসি। জনাব আব্দুল আজিজ যেমনটি বলছিলেন, সেই কথার প্রেক্ষাপটে আপনি কোনো উত্তর দিতে চাইবেন কিনা? তিনি আহ্বান করেছেন যে আসলে আমরা মুক্তিযুদ্ধের সময় প্রকৃত স্বাধীনতাটা আসলে পেয়েছি কিনা। তিনি বলেছেন যে আমরা আসলে যতগুলো বাংলাদেশে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, তা সবসময় সেটা দেখা গেছে যে বেহাত হওয়ার একটা বিষয় আসলে লক্ষ্য করা গেছে। এখন এই পারস্পরিক দোষারোপ আমরা যেটা বলি, জামাতকে সবসময় যেটা বলা হয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেখান থেকে বের হয়ে এসে একটা শুভ সূচনার সম্পর্ক হতে পারে কিনা, রাজনীতি হতে পারে কিনা, তিনি সেটি নিয়ে আপনি কথা বলতে চাইবেন কিনা, এরপর আমি দর্শকের প্রশ্নে যাব। আপনি তো বলে দিচ্ছেন, আমার নতুন করে বলার দরকার নেই। তো স্বাধীনতা বিরোধী এই একটা শব্দই যথেষ্ট। যারা ৭১ চায় নাই তাদের ৭১ নিয়ে বহু অশ্রদ্ধাপূর্ণ ঘটনা থাকবে। স্বাধীনতা একটাই, বাপ একটা হয়, মাও একটা হয়, স্বাধীনতা একটা হয়। এর বাইরে যদি অন্য কোনো ধারণা থাকে, থাকতে পারে, কিন্তু সেটা স্বাধীনতাকে অস্বীকার করা হবে। এটা সারা জীবন থাকবে। কারণ ৭১ সালে তো একটা দল স্বাধীনতা চায় নাই, একটা দলই শুধু অস্ত্র দিয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। যেমন মুসলিম লীগ বা অনেক দল এটা বিরোধিতা করছে, রাজনৈতিক বিরোধিতা, আর সশস্ত্র বিরোধিতা একটা দল করছে। সুতরাং সেটি তো আসলে কোনোভাবেই মানে এটি মাপ চাওয়া যেতে পারে, দুঃখ প্রকাশ করা যেতে পারে, কিন্তু ইতিহাস বদলানো যায় না। যেমন এখন কেউ যদি মুক্তিযুদ্ধ হতে চায় না, তো হতে পারবে না। ওটা ৭১-ই মুক্তিযুদ্ধ হতে হবে। যেমন পাকিস্তান সৃষ্টির সময় যারা বিরোধিতা করছে, এখন আর পাকিস্তান নাই। ইচ্ছা করলেও পক্ষে বলতে পারবে, কিন্তু পাকিস্তান আন্দোলনের সৈনিক বলতে পারবে না সে। তো এক একটা টাইম এটা, যেমন ৯০ গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে দিয়েছে, তরুণ স্কুলে পড়ে ছেলেও আছে। তো এটাই শেষ না, কিন্তু ৩৬ দিন আন্দোলন, আমি এটা ৫,০৩৬ দিন বলি, মানে ৩৬ দিন এটা হয় নাই, তার প্রেক্ষাপটটা ৫,০০০ দিন ছিল। এখানে শত শত ছেলে, মেয়ে, বয়স্ক, মানে তরুণ, এরা কারাগারে ছিল, মামলা খাইছে, গুম হয়েছে। এরা কিন্তু ওই গণতন্ত্রের জন্য ফিনিশিং গেমটা, ওই যে যেমন দেখবেন রিলে রেস বলে আমরা ছোটোবেলায় স্কুলে খেলতাম, রিলেসে একটা কাঠি ধরিয়ে দিত, একজন দৌড়িয়ে আসতো, ধরিয়ে দিত, সে আবার দৌড়াতো, রিলে দৌড় বলতাম আমরা। রিলে দৌড়। তো ওই দৌড়ে শেষ যে লাঠিটা নিয়ে যেতে পারবে সেই জয়ী। শেষ রিলে রেসে দৌড়িয়ে তরুণরা জয়ী হয়েছে। আগে যারা তারা লাঠি এগিয়ে দিয়েছে, কিন্তু জয়ীটা এরা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে। আর গণতন্ত্র আর স্বাধীনতা, এটার সঙ্গে মানে এই দেশের মানুষের আত্মার সম্পর্ক। কখনো কখনো নেতৃত্ব সংগঠন ভুল করছে। যেমন জামাতের পাকিস্তান আমলো, জামাতের নাম নিয়ে বলি, পাকিস্তান আমলো গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা ছিল। বাংলাদেশ আমলো গণতন্ত্রের আন্দোলনে তাদের ভূমিকা ছিল। এটা যদি আবার কেউ অস্বীকার করে, তাহলে এটা ভুল হয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের একটা ভূমিকা ছিল, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ৭১, অপূর্ণতা ওটা আরেকটা জিনিস, স্বাধীনতা ৭১ এটা আরেকটা জিনিস। স্বাধীনতা ওই মানে মুজিবি শাসনটাকে, ওটা স্বাধীনতা না। ওই ৭১টা মুজিবের বাপের সম্পত্তি না, এই দেশের মানুষের সম্পত্তি। একদম। একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল, তিনি বলেছেন যে এক কথায় শেষ করে দিই, পুলিশ মিলিটারি দরকার নেই এমন একটা সমাজ চাইছে। তিনি ইশতেহারের কথা বলেছেন, এখন না, এটা বলে দিই। কৃষি ঋণের সুদ মওকুফ করবেন কিনা। না বলি, জি, পুলিশ ছাড়া, হ্যাঁ পুলিশ ছাড়া, মিলিটারি ছাড়া, আইন শৃঙ্খলা, মানে আধুনিক সমাজে এটা খুব গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে, একমাত্র বিএনপি কৃষি ঋণ সুদ সহ মওকুফ এর আগে, যেটা এরশাদের সময় বারবার বেগম জিয়া বলেছিলেন, এবং ৯১ ক্ষমতা আসার পরেই তার প্রথম কাজ ছিল কৃষি ঋণ সুদ সহ তিনি মওকুফ করেছিলেন কৃষকের পক্ষে। কারণ তিনি আন্দোলন ছিলেন, বারবার অঙ্গীকার করেছিলেন। তো এখনো পর্যন্ত এই কৃষি ঋণ বোঝা হয়ে যেটা আছে, এটা বিএনপি দায়িত্ব নিয়েছে যে এটা তারা ক্ষমতা আসলে
এটা তারা মওকুফ অসংখ্য করবে। ধন্যবাদ। আমি জনাব আব্দুল আজিজ আপনার কাছে প্রথম দর্শকের প্রশ্নটা নিয়ে একটু আসতে চাই। রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মণ্ডল তিনি বলেছেন, দুঃখিত, বগুড়া থেকে মুক্তার আলী তিনি প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমরা একটি পরিবার, তাহলে নির্বাচনে আসলে 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন মোতায়েন করা হচ্ছে? তিনি বলেছেন যে প্রতিশ্রুতির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এতে আসলে বলির পাঠা কে হচ্ছেন? এটি তার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেশটাকে রাজনীতিবিদরা একটু তিনি অনুরোধ করেছেন রাজনীতিবিদরা একটু বাঁচাক দেশটাকে। না, ধন্যবাদ মুক্তার আলী সাহেবকে। উনি খুবই 3টা বিষয় আমি ওনার নোটিস করেছি, আমার দৃষ্টিতে আসছে। সেটা হচ্ছে বলির পাঠা। বলির পাঠা কিন্তু রাজনৈতিক দলগুলো তো জনগণ থেকে বিচ্ছিন্ন নয়, রাজনৈতিক দলগুলো জনগণেরই প্রতিনিধিত্ব করে। এমনকি আমরা বিগত দিনে দেখেছি বলির পাঠা রাজনৈতিক দলও হয়েছে, জনগণও হয়েছে, এটা বিচ্ছিন্ন করা যাবে না। দিন শেষে জনগণই, আমরা যদি ওনার এই কথাটাকে মেনেই নেই। এখন হ্যাঁ, ওনার আরেকটি কথা হলো 9 লক্ষ। আমি 9 লক্ষ দিয়ে বলবো না, আমি বলবো যে সামনের নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় এটা ঐতিহাসিক নির্বাচন করতে চান, জনগণও সেটা প্রত্যাশা করে। তবে সামনের নির্বাচনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জটা হলো, যেটা আমি আগের পর্বেই আমি যে কথাটি বলেছি, যে এই সরকারটা কিন্তু আসলে কোনো বিপ্লবী সরকার না, আবার এই সরকারটা কিন্তু সাংবিধানিক বা অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতোও নয়। এই সরকারের বেশ কিছু দুর্বলতা আছে, আমি এটার সাথে পুরোপুরি একমত। তবে এটাও আমাদের মেনে নিতে হবে যে একটা দেশের প্রাতিষ্ঠানিক একটা রাষ্ট্র তো চলে, রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানগুলো তো অকার্যকর হয়ে গিয়েছিল। এইরকম সময় কিন্তু ডক্টর ইউনূস নিয়ে আসছেন, কিন্তু যেটা আমাদের ভুলে গেলে চলবে না, আমরা সমালোচনা করব, তবে কতগুলো জিনিসও দেখতে হবে। যেমন অর্থনীতির যে অবস্থাটা ছিল, ব্যাংকগুলোর যে অবস্থাটাগুলো ছিল, এখান থেকে কিন্তু দেশ এখন একটা অবস্থায় আসছে। এমনকি বিগত 17 মাসে কিছু হয়নি, এ কথাটা বুঝি পরিপূর্ণ আমি বিবেচনা করতে বলবো, বস্তুনিষ্ঠ নয়। জিনিসপত্রের দ্রব্যমূল্য থেকে শুরু করে হয়তো আমাদের প্রত্যাশা হয়নি, বিশেষ করে আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে, অর্থনীতিটা তার নিজস্ব শক্তিতে আবার দাঁড়াচ্ছে, এই জায়গাগুলো আছে, অনেকগুলো বিষয় আছে। আর সুতরাং 17 মাসে যে কোনো উন্নয়ন হয়নি, এটা বুঝি আমাদের একটু আবেগী উচ্চারণ হতে পারে। আমি মুক্তার আলী সাহেবকে অনুরোধ করব যে বিষয়গুলো পুরোটাই। তবে আমি ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি 9 লক্ষের ব্যাপারে আমি বলবো, 9 লক্ষ যথেষ্ট নয়। উনি হয়তো উনি আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীকে এবং অন্যান্যদেরকে, কিন্তু আমি মনে করি এদেশের প্রতিটি জনগণকে, ওই যে বলির পাঠার কথাতে বলছি, জনগণকেই দিন শেষে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যুদ্ধটা 36 তারিখে, জুলাইয়ের 36, 5ই আগস্টে এটা কিন্তু শেষ হয়ে যায় নাই। ওই যে আমাদের তরুণদের একটা বিখ্যাত স্লোগান আছে না, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধটা কিন্তু সামনের নির্বাচন পর্যন্ত, এই নির্বাচন পর্যন্ত জনগণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। আমি দুধ ভাইয়ের কাছে একেবারে ছোট করে 1-1.5 মিনিটের মধ্যে একটু জানতে চাইবো, ভয় পেও না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দিব, জামাতে আমির এমনটা বলেছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজরাও এই সমাজের মানুষ, আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব, তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে। সমাজে কি চাঁদাবাজদের কাজের অভাব বলে তারা চাঁদাবাজি করে? এটা তার রিডিং, এটা তার পর্যবেক্ষণ, তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। চাঁদাবাজি এটা একেবারে পুরোপুরি যেই করুক আইনের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধী। সে একটা সমাজে নিয়ম শৃঙ্খলা এটা বাইরেই গেছে। এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সমর্থন করার, সহানুভূতি জানানো বা এড়িয়ে যাওয়া, এটার কোনো সুযোগ নাই। আর 2 নম্বর যেটা আমি পরিষ্কার করে মনে করি, বাংলাদেশের রাজনীতিতে জনগণ এতদিন তার পছন্দর প্রার্থী, মার্কা, দলকে ভোট দিতে পারেনি, ব্যক্তিকে ভোট দিতে পারেনি, সেই সুযোগটা আসছে। তো এখন বিভিন্ন রাজনৈতিক দল তার আদর্শ, তার দৃষ্টিভঙ্গি, তাদের বক্তব্য নিয়ে তাদের কাছে যাবে। এখন শেষ বিচারে আপনি আর খুব বেশি হলে 13 থেকে 14 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে মানুষ কাদের প্রতি বা কোন দলের প্রতি আস্থা রাখছে, বিশ্বাস রাখছে। সেই কারণে আমার মনে হয় একটু ধৈর্য, একটু অপেক্ষা, একটু মানে সামনের দিকে দৃষ্টি দেওয়া, এটা খুব জরুরি এখন। জনাব সৈয়দ আব্দুল আজিজ, আমি একটি বিষয়ে একটু আলোচনা করতেই চাই, যেহেতু আপনি একজন শিক্ষাবিদ, সেক্ষেত্রে আসলে এই প্রশ্নটি প্রাসঙ্গিক বলে মনে করছি। বরগুনা জেলা শাখা সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান
তিনি ইসলামী ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় আসার আগে তিনি ডাকসু নিয়ে একটি মন্তব্য করেছেন যে সেটি আসলে মাদকের আড্ডা এবং বেশ্যাখানা ছিল। তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এমনিতেই আমরা রাজনীতিতে নানা ধরনের প্রতিহিংসার কথা বলছিলাম, আমরা পারস্পরিক প্রতিযোগিতা থাকবে সেটির কথা বলছিলাম, কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানের এরকম একটি সংগঠন নিয়ে এ ধরনের মন্তব্য করা হয় সেটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি একটু, আপনি অনুমতি দিলে আমি এটাকে অ্যাড্রেস করছি। জাস্ট কয়েক সেকেন্ড আমি আগের একটা জিনিস একটু বলতে চাই, চাঁদাবাজের বিষয়ে যেটা বলছিলেন। আমি দুদু ভাইয়ের কথার সঙ্গে আমি একমত হয়ে আমি একটা বাস্তবতা তুলে ধরছি। বাংলাদেশ রাষ্ট্রটা, এদেশের অর্থনীতি, সর্বশেষ যে লেবার মার্কেট সার্ভে, যেটা লেবার ফোর্স যেটা সার্ভেটা, তাতে দেখা যায় 87% আমাদের ওয়ার্কফোর্স কিন্তু ডিপ্লয়েড ইন ইনফর্মাল সেক্টর। প্রসঙ্গটা আসছে কৃষি ঋণের, যে আপনার ওই ওহাব সাহেবের। আসলে আমার যতটুকু অবজারভেশন, এবং এটা সত্য উনি যেটা বলেছেন, যে বিএনপি এবং বিভিন্নভাবেই মানে কৃষি বান্ধব অনেকগুলো নীতি কিন্তু গৃহীত হয়েছে। দিন শেষে কিন্তু আমাদের কৃষকরা এটার দ্বারা কিন্তু তাদের কিন্তু কৃষকের কিন্তু উন্নয়ন হয়নি। এমনকি সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে পণ্যটা পঞ্চগড়ে উৎপন্ন হয়, ঢাকায় আসতে আসতে, কাউরাবাজার আসতে আসতে 33 জায়গায় এটার চাঁদা দিতে হয়, এবং কৃষকরা কিন্তু সুবিধা। সুতরাং এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা সামগ্রিক একটা অ্যাপ্রোচ লাগবে এটার উন্নয়নের জন্য। সুতরাং, এবং আরেকটা তথ্য শুধু আপনাকে এখানে খণ্ডিতভাবে দিয়ে রাখি, আমরা তো শুধু এই চাঁদাবাজ দেখছি, কিন্তু আরো কিছু দুর্নীতি, যেটা একটা গবেষণায় আসছে 38% আমাদের উন্নয়ন তহবিলটা চলে যাচ্ছে হলো আপনার এই দুর্নীতির দ্বারা। একটা তথ্য দিই, বিদ্যুৎ সেক্টরে বলি, প্রতি বছর কম বেশি 50,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে শুধু বিদ্যুৎ খাতের জন্য, এই যে ক্যাপাসিটি চার্জের নামে যে লুণ্ঠন। তো সুতরাং এটা এখন চলে আসে আপনার যে বক্তব্যটা দিয়েছেন। রাজনীতিবিদ আমার পাশে, উনি একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদরা সবসময় একটা অগ্নি পরীক্ষায় থাকেন, কখন কি বলবেন, এবং সোশ্যাল মিডিয়ার যুগে তখন কিন্তু তাদের সামান্য একটা অসতর্কতা বশত, আমি যতটুকু জানি সম্ভবত উনি এই বক্তব্যটা পরে প্রত্যাহার করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন, এবং আমি মনে করি যে দুঃখ প্রকাশ করা মানেই হচ্ছে এই বক্তব্যটা তার আবেগপ্রসূত বা কোনো ক্ষোভ থেকে বা কোনো কিছু থেকে এটা আসছে। সুতরাং আমি মনে করি, তারপরে আমি অনুরোধ করব যে কোনো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের যতগুলো বড় বড় মহৎ সংগ্রাম হয়েছে তার একটা অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ওপেন জায়গা, দুটো জিনিসের অ্যাডজাস্ট করতে হবে। সাম্প্রতিক ঘটনা আপনি জানেন যে এই যে সর্বমিত্র চাকমাবুজি আজকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ওপেন সোসাইটির মতো, এটা যেমন একটা বাস্তবতা, আবার এটাও বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাধের যেন অভয়ারণ্য যেন না হয়ে ওঠে, সেটার জন্য প্রশাসনকে কিন্তু এটা কার্যকর করতে হবে। ভাই, আমি একটু ছোট করে, দুটো জিনিসই আমাদের এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলনের আশঙ্কা করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা, প্রশাসন যদি দুর্বলতা দেখায় এবং অভিযোগ শুনেও ইসি পদক্ষেপ না নেয়, তাহলে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে, এটি আমার আগাম ভবিষ্যৎ। এরকম কোনো পরিস্থিতি কি বিএনপিও দেখতে পাচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এবি পার্টি এটা নতুন দল, যে মন্তব্য করছে সেও এর আগে কখনো ইলেকশনের মুখোমুখি হয়েছে এটাও আমার জানা নাই। আর যে প্রেক্ষাপটে বলছে সেই প্রেক্ষাপটে একেবারেই একটি গণ অভ্যুত্থান পরবর্তী, অর্থাৎ মানুষের সেন্টিমেন্টটা এতটাই ঐক্যবদ্ধ, নিজেদের রাজনীতি নিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই বিজয়টার ব্যাপারে সবাই একীভূত, একেবারে কেন্দ্রীভূত বলা যায়। সেহেতু এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি ডাকসুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তো ইলেকশনও করেছি, ছাত্র অঙ্গনও ছিলাম। তো যে মন্তব্যটা ডাকসু সম্বন্ধে করেছে, এখন একটি শিবির সেখানে ডাকসুতে আছে, তা আমার মনে হয় যে কোনো ব্যক্তি রাজনীতি নিয়ে, বিশেষ করে আজিজ সাহেব যেটা বললো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুধু না, এখানে বিভিন্ন দল বিভিন্ন সময় নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এতটাই দুঃখজনক, এতটাই ভয়াবহ, এটা ঠিক ক্ষমার যোগ্য। তিনি যে কথা বলেছেন, মানে এটা তাকে, মানে কি বলবো, মানে সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, মানে এই ধরনের মন্তব্য, এটা আমি বলবো এটা তার পর্যায়ে না রেখে দলগতভাবে এটা শাস্তির ব্যবস্থা করা উচিত। তাহলে পরে আমার মনে হয় যথাযথ
ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।